সাহেবের যে ভাব বুঝতেছে, এই সরকারের যা ভাব বুঝতেছে, তারা যদি ওই দিকে যায় তাহলে তাদের পরিণত হবে এরশাদ সাহেবের মতো অথবা বিগত সরকারের মতো। এই যে সরকার যে পাস হয়ে তাদের মতো হবে, কেউ বাঁচবে না। আমি সব সময় একটা কথা বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ রক্ত ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই কথাটা আমি সবসময় বলি। এটা মনে রাখতে হবে, রে জোয়ার বাটার দেশ। অন্যায় যারা করবে, বাঙালি কিছুদিনের জন্য কুম্ভকর্ণের মতো ঘুমায়, কিন্তু যখন জাগবে 100 সিড অ্যাক্সিডেন্ট খায়ও ঘুম পারে না বাঙালি। আমাদের সন্তান মহামানব সাংঘাতিক কাজ করে ফেলছে। 5ই আগস্টে 1 মাসেই আল্লাহর ফেরেস্তা হয়ে গেছে যারা সব সমস্ত শক্তির অধিকারী, পিছনে আর ফিরে তাকায় না। যখন যা বলতেছে, মনে যা আসতেছে তা বলতেছে, মন যা চাচ্ছে তা করতেছে। এবং তাদের কথায় বার্তায় ওই ইলেকশন হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত যদি ইলেকশনের কথা মুখেই আনা যাবে না। একজনে আমাদেরকে সাবধান করতেছে, এর আগে আরেকজনে বলছে যারা নির্বাচন চায় তারা হলো ভারতের দালাল এবং দেশদ্রোহী। এটা নাসিরুদ্দিন, জনাব নাসিরুদ্দিন পাটোয়া, ওনার কথাবার্তা এখন অমৃতবাণী আর এখন শুনি না। তারপরে সর্বশেষ যাকে নেতা বানানো হইলো 26 বছরের আমার সন্তান, তার নাম বোধহয় নাহিদ, ও আবার বইলা ফেললো না, এখন যে পরিবেশ পরিস্থিতি আছে আইন শৃঙ্খলা, এইবার ইলেকশনটা হওয়া ঠিক হবে না। সেই যে বাচ্চাদেরকে খাওয়ানো, না খাইতে চাইলে মার যে কত কষ্ট হয়, বাবা খাও একটু একটু খাও, না না আমি মিষ্টি দিয়ে ভাত খাবো না, কি দিয়ে খাইবা, লবণ দিয়ে খাবো, না না আমার লবণ ভালো লাগে না, হ্যাঁ আমি রসগোল্লা খাবো। এই যে ছেলে পেলেদের আবদার, এই আবদার করে এই দেশটাকে এমন একটা জায়গাতে নিচ্ছে, নিশ্চয়ই তারা কিছু ভালো কাজ করছে 5ই আগস্টের আগে, এইটা আমি অস্বীকার করব না। তাদের সাহসিকতা ছিল, সবকিছুই ছিল, কিন্তু তাদের পিছনে একটা কালো শক্তি কাজ করছে। ওই কালো শক্তি যাদেরকে তারা বলছে ভ্যানগার্ড, এই কালো শক্তি তারা শক্তিমান হয়ে কাজ করার কারণে এখন নিজেরা আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। সেই শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে, সেই কালো শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে, ব্যবহার করছে। এবং তারা নিজেরা যখন কাজ করতে যাচ্ছে তারা ভুল করছে, এখানে গিয়ে মার খাইতেছে। আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম, আমার গায়ে একজনে হাত দেব জীবনে, এটা তো আমি কল্পনাই করি। এইগুলা তো হলো একদম ছোট মানুষের কাজ। একজন ছাত্রনেতার গায়ে একজন হাত দেব, মাহমুদুর রহমান মান্না, নূরে আলম সিদ্দিকী, হ্যাঁ মনিরুল হক চৌধুরী, শাহজাহান সিরাজ, আসমা, এদের গায়ে আব্দুল কুদ্দুস মাখন, ফজলুর রহমান, এইসব লোকের গায়ে, আকরাম হোসেন, এদের গায়ে হাত দিবে কেউ? তো চিন্তাই করে না। এত প্রত্যেকদিন মারামারি করে নিজেরা, এত বুঝেই না যে এটা একটা রাষ্ট্র, এবং রাষ্ট্রে 18 কোটি মানুষ আছে, সব কিন্তু দেখতেছে। আগে কিন্তু খুব দেখতো না, কারণ আগে আজকের মতো ইলেকট্রনিক্স মিডিয়া বা পাবলিক মিডিয়া ছিল না। এখন তো সবকিছু টিপ দিলেই আমেরিকা থেকে দেখে ফেলে 1 সেকেন্ডে। কাজে এই অবস্থা দ্বারা এই ছেলেপেলেরা যা করতেছে, আমি জানি না এরা কোন দিকে দেশটাকে নিয়ে যেতে চায়। কিন্তু সবকে যদি বাঁচতে হয়, সবকিছুকে যদি বাঁচাইতে হয়, আমি শুধু ছেলেপেলেদেরকে তো বলবই, আমি ইউনূস সাহেবকে হাত জোর করে অনুরোধ করব, আপনি কিন্তু একজন মহান ব্যক্তি, আপনি নোবেল লরিয়েট, বাঙালি মুসলমানের ছেলে, আপনি আমাদেরকে গৌরবান্বিত করছেন। এমন জায়গাতে যায়েন না যে ইতিহাসের কালো অধ্যায়ে আপনার নামটা লেখা হয়। এমন জায়গায় আপনি দেশটাকে নিয়েন না যে জায়গায় দেশটা গেলে পরে রক্তের সাগরে ডুবে যায় দেশ, সিংহাসন, আপনার সিংহাসন ডুবে। এই জায়গায় দেশটাকে নিয়ে না। আমি যা দেখতেছি এটা কোনো দেশ না। ইউনূস সাহেব এখন যে দেশটা, ইট ইজ নট এ দেশ। এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। আমি এখানে বসে আছি, আমার জীবনের নিরাপত্তা নাই। হাঁটলে পরে 10 বার পিছনে ডাইনে বামে তাকাই, আমি ফজলুর রহমান, অথচ আমি চোখ বন্ধ করে হাঁটতাম গান গাইতে গাইতে শাহ আব্দুল করিমের। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি ছিলাম সেই মানুষ, রমনা পার্কে সকালবেলা গিয়ে হাঁটতাম। এখন 3 মাস 4 মাস যায় রমনা পার্কে যাই না। আমার এমনি হাইকোর্টে যাওয়ার সময় আমার 3 বার তাকাইতে হয়। আমি কাউকে বলি না কখন কোথায় যাচ্ছি। এই যে একটা অনিশ্চিত জীবন ব্যবস্থা ইউনূস সাহেব সৃষ্টি করছেন,
কোথায় কে মারা যাচ্ছে, কোথায় কার বাড়ি ডাকাতে হয়ে যাচ্ছে, গুলশানে কার বাড়িতে লুণ্ঠন হয়ে যাচ্ছে, কোথায় মব চলে যাচ্ছে, মগ চলে যাচ্ছে। এই যে দেশ, এই দেশটা তো ইউনূস সাহেবের সময় আমরা আশা করি না। এখন আবার প্রতিদিন পত্র পত্রিকায় দেখি, পত্র পত্রিকা না ইউটিউবে টিপ দিলেই দেখি আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, আল্লাহ তুমি মাফ করো, ওইখানে যাতে কোনো প্রবলেম না হয়। আমরা জেনারেশনে এই ছেলেরা ইউনূস সাহেব নষ্ট করে দিচ্ছে। কিভাবে? যে জনাব ইউনূস সাহেব বলেন যে ছাত্ররাই আমাকে এইখানে বসাইছে, নিয়োগকর্তা, এবং উনি প্রতিদিন বক্তৃতা বলেন ছাত্র এবং তরুণেরা এই দেশ, আর কেউ কিছু না। এখন ছাত্র যে ছেলেটি ক্লাস 9-এ পড়ে একটা হাই স্কুলে বা ফার্স্ট ইয়ারে পড়ে একটা কলেজে একটা থানায়, সে গিয়ে ইউনো ওসি বা অফিসারদের সামনে গিয়ে পায়ের উপরে পা তুলে বসতে পারে কি আমি জাতীয় নাগরিক পার্টি করি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন জাতীয় নাগরিক পার্টি করি। গেলে পরে এখানে বিএনপি বলেন, অন্য যে কোনো দল বলেন, সবাই পিছনে, ওরা হইল সামনে, এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। এবং আমার জানা মতে, আমি যতটুকু জানি, যে পরিধিতে আমি জানি, সেইখানে যারা ওই যে সমন্বয়ক বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র, এবং এখন যে দলটা করতেছে যারা নতুন, ওই যে নাহিদদের দলটা যারা করবে, তারা তাদের বুকের সিনা 42 ইঞ্চি 32 ইঞ্চি থেকে 42 ইঞ্চি অলরেডি হয়ে গেছে। তাদের স্বাস্থ্য ভালো হয়েছে, পকেটের স্বাস্থ্য ইতিমধ্যেই ভালো হয়ে গেছে সবার, সব। এবং এদেরকে দেখলে চেনা যায় না কি তারা, ওর বাড়ি কই, ও যে সমন্বয়ক বা ওই না পার্টিটা করে, ও কালুর ফুত। কালু কি করে? কালু মাটি কাটে। ওর ছেলে এখানে সমন্বয়ক হয়েছে বা ওই যে নতুন পার্টির নেতা হয়েছে একটা থানাতে। এটা বলছি কেন, এরা 3টা জেনারেশন নষ্ট করে দিয়েছে। এদেশে আর কোনো লেখাপড়া হবে না, শেষ করে দিচ্ছে এটা। 1, 2 নম্বর হলো এদের ওই যে বলে জন্মটা কোথায় হইতেছে, আমরা চোখ বুঝে তাকে এই করে ছেলে মেয়ের প্রেম হয়ে গেছে মনে করেন, মা বাপ রাজি হইতেছে না, কারো দুই পক্ষের কারো মা বাপ রাজি না, কিন্তু ছেলে মেয়ের প্রেম হয়ে গেছে। আমরা কিন্তু দেখা গেল ছেলে মেয়ে গিয়া কোর্ট ম্যারেজ করে ফেলছে, বা ওই কাজী সাহেবের কাছে গিয়া 2 বন্ধুর সাক্ষী রাইকে তারা মেচুর ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে। মা বাপ এটাকে বকাবকি করতে পারবে, কিন্তু এটা কিন্তু অবৈধ না। এই যে ছেলেরা দলটা করছে, এরা কিন্তু রাজপ্রাসাদে বৈশা দলটা করছে, রাজপ্রাসাদে বৈশা করছে। একটু বাপে কইছে যা তুই একটু নাইমে যা, নাইমে গিয়া এখান থেকে চলে যা, গিয়া তারপরে করে তারপরে আবার আয়। সবাই তো নামে নাই, আমি একটি ছেলে নামছে, আমি এটাই বলছি। এবং ওই 2 জনকে রাখে দিয়েছে, তোরা বড় ভাই থাক, আমাকে চালাইবে, আমি যে কাজটা। এইটা হানিমুনটা তাদের আরো বাকি আছে। এই হানিমুনটা জনাব ইউনূস সাহেব তার সমস্ত আশীর্বাদ দিয়ে হানিমুনটা গিয়া করবে, সেটা কক্সবাজার করবে না, পৃথিবীর শ্রেষ্ঠ আরো অন্য কোনো জায়গায় তো হয়তো দেখা যাবে মায়ামিতে গিয়া করতেছে। এই দলটা হলো হানিমুন করার অবস্থাটা হবে কখন, যখন ওই দেখবেন 22 ঘন্টা 12 ঘন্টার থেকে 72 ঘন্টার মধ্যে দলটা এই সব কিছু পায়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, বিয়া রেজিস্ট্রি হয়ে গেছে। এখন স্বামী স্ত্রী হিসাবে মা বাপ সব স্বীকৃতি দিছে, এখন হানিমুনে যাবে। হানিমুন কি? ইলেকশন। সেই হানিমুনে যদি তারা 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, আমি ইউনূস সাহেবের যে ভাব বুঝতেছি, এই সরকারের যা ভাব বুঝতেছি, তারা যদি ওই দিকে যায়, তাহলে তাদের পরিণত হবে এরশাদ সাহেবের মতো অথবা বিগত সরকারের মতো। এই যে সরকার যে পাস হয়ে তাদের মতো হবে, কেউ বাঁচবে না। আমি সব সময় একটা কথা বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই কথাটা আমি সবসময় বলি, এটা মনে রাখতে হবে। রে জোয়ার বাটার দেশ, অন্যায় যারা করবে, বাঙালি কিছুদিনের জন্য কুম্ভকর্ণের মতো ঘুমায়, কিন্তু যখন জাগবে 100 সিড অ্যাকশন খায়ও ঘুম পারে না বাঙালি। তারা কিন্তু জাগবে। ইউনূস সাহেব সেই দিকে যাচ্ছে, কালো অধ্যায়ের দিকে যাচ্ছে কিনা
আমার মনে সবসময়, আমার মনটা সবসময় কাঁপে। আর সরকার কি বলবো, নোংরা পানি ডালিয়া দিছে মানুষের মাথায়। এখন শুধু কাম হইল মব দেয়া, লুট করা। এখন চুরি, ডাকাতি, বদমাইশি, মেয়ে রেপ করা, চান্দাবাজি, ধান্দাবাজি করা। আর বড় বড় লোকের যে আছে, আমি বলতে পারবো আমার কাছে কঠিন। এরা নাকি 4 কোটি টাকার গাড়ি দেয়, এদেরকে নাকি মিটিং করার জন্য কোটি কোটি টাকা দেয়, এদেরকে নাকি বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয়, 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার দেয়। এই যে অবস্থাটা চলছে, এইটার লক্ষণ কিন্তু ভালো না, শুভ লক্ষণ না। মর্নিং সোজদারে কথাটা কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষার পরে এই কথাটা আসছে। দিনটা কেমন যাবে সকালবেলায় বোঝা যায়। ছেলেপেলে এরা কেমন, এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা পড়লে, এটা কিন্তু তাদের গত 7 মাসে বোঝা গেছে। 7 মাসে কিন্তু অভিজ্ঞতা নাই তেমন কিছু, তো ভুল ত্রুটি হতেই পারে না। ভুল ত্রুটি হওয়া আমি অস্বীকার করব না। ওই আমি কালকেও বলছি, আজকেও বলি, মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। আবার গিয়া দেখা গেল 45 বছর পর আবার হয়েছে সে। তখন তাকে 45 সনে আবার হয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করছে, আগে যে প্রেসিডেন্ট ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট হলেন কংগ্রেসের, দুইটার পার্থক্য কি? বলল, আগে আমি যুবক ছিলাম, তরুণ ছিলাম, আমার বুদ্ধি ছিল, সেই বুদ্ধি দিয়ে যতটুকু পারছি আমি চালাইছি। কিন্তু এখন আমার বয়স হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা আমাকে জ্ঞান দীপ্ত করছে। এখন আমি সুষ্ঠুভাবে ভারতবর্ষ চালানোর তো আমার অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা না হইলে জ্ঞান হয় না। ছেলেদের ভুল ত্রুটি করতে পারে, কিন্তু আমি কিন্তু দেখি ছেলেদের কিন্তু ওটা ভালো না। আমি জানি না এরা কবে ঠিক হবে। যদি ঠিক হয়, আমি আমার সন্তানরা আমি কোনো বকা দিতে চাই না, গালিও দিতে চাই না।